আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? এবং আমাদের আজকের এই লাইভটাতে কে কোথা থেকে যুক্ত হয়েছো সবাই কমেন্টে জানাও। আমাদের আজকের লাইভটাতে কে কোথা থেকে দেখতেছো, এবং আজকের যে আমাদের লাইভের আলোচনার টপিক তা হইল যে ইতিহাস, ভূগোল এবং পুরনীতি, এই যে তিনটে সাবজেক্ট আছে, এই তিনটে সাবজেক্ট আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমরা সহজে এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল এবং পুরনীতি A+ পেতে পারি, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা একটু সবাই কমেন্টে জানাইতে পারো যে তোমরা কোথা থেকে দেখছো। আরেকটা অ্যানাউন্সমেন্ট প্রথমেই দিয়ে দিই যে তোমাদের আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 7টার সময় আমরা গুগল মিটে ক্লাসটা নিব। ক্লাস বলতে এখানে ক্লাস না, তোমাদের যতগুলো প্রবলেম আছে তোমরা তোমাদের সমস্ত প্রবলেমগুলো সেখানে শেয়ার করবা। গুগল মিটে তো কোনো কমেন্ট করতে হয় না, তোমরা সরাসরি কথা বলতে পারবা। তো আমি লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকে সকলে যুক্ত হবা আশা করি। এবং তোমাদের যত প্রবলেম আছে এডমিশন রিলেটেড সবগুলো প্রবলেম বলবা, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমাদের আজকের যে আলোচনার টপিক আমাদের ছিল তা হলো যে ইতিহাস, ভূগোল এবং পুরনীতি, এই যে তিনটা সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্টের উপর আমরা ক্রমানুসারে ধারাবাহিকভাবে আলোচনা করব যে প্রত্যেকটা সাবজেক্টে তোমার সৃজনশীল কেমন আছে, পরীক্ষায় MCQ কেমন আছে, এবং তোমার পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আমরা কিভাবে কমন পেতে পারি, আমরা সৃজনশীল কিভাবে কমন পাবো, MCQ কিভাবে কমন পাবো, কোন কোন বিষয়গুলো ফলো করলে আমরা সহজে সৃজনশীলে 70-এর মধ্যে 80 পাবো, এই নে দুঃখিত 70-এর মধ্যে 55 বা 55 বা 60 পাবো, এটা কিভাবে পাবো, এই বিষয়গুলো আমাদের আজকের মধ্যে আলোচনা করা হবে আজকের এই পর্বে। মূলত আমরা আগেই বলছি যে আমরা এই সপ্তাহে মূলত কোনো টপিকের উপর আমরা ক্লাস নিব না, আমরা মূলত চেষ্টা করব এই সপ্তাহে আমরা আমাদের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর বেসিক ধারণা দেওয়ার। বেসিক ধারণা বলতে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টে যে মানে কী বিষয়গুলো মূলত ফলো করতে হয় ওই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথম সপ্তাহ থেকে, মানে অর্থাৎ কাল থেকে শেষ। তারপর শনিবার থেকে আমরা পুরো দমে একবারে ক্লাস শুরু করে দেব, মানে শনিবার থেকে আমাদের আশা করি ক্লাস শুরু হয়ে যাবে, এবং শনিবার থেকে আমরা একবারে তোমাদের লাইভ ক্লাস নেব। যেমন শনিবারে তোমাদের বাংলা আছে, বাংলার পর আমরা একবারে সরাসরি ক্লাসে চলে যাব, ক্লাস নিয়ে আলোচনা করা শুরু করব। তো আশা করি তোমরা সকলে সেই ক্লাসগুলোতে যুক্ত হবা এবং ক্লাসগুলো উপভোগ করবা, এবং আশা করি তোমরা যদি ক্লাসগুলো দেখো থাকো তোমরা নিজেরাই বলবা যে ক্লাসগুলো কতটা উপকার হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ক্লাসগুলো তোমার অনেকটা উপকার হবে। আমার যে পড়ার ধরন আমি দেখছি এরকম মানে অন্যজন টিচার পড়ার ধরন না, তাদের ধরনটা একটু আলাদা থাকতে পারে, কিন্তু আমি যে পড়াই আমার মানে পড়ার ধরনটা একটু আলাদা, মানে এক একটা টিচারের কিন্তু এক এক রকম পড়ার ধরন থাকে। তো তোমরা নিজেরা দেখলেই একটু বুঝবা যে আমার বুঝার ক্যাপাবিলিটি আমি কেমনভাবে কীভাবে বুঝাই। আশা করি তোমাদের পছন্দ হবে সবার। তো আমাদের সর্বপ্রথম আজকে যে আলোচনার যে টপিকটা আমরা আলোচনা করব সর্বপ্রথম হলো ইতিহাস। ইতিহাস বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো ইতিহাসের ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো যে ইতিহাসে আমরা সহজে A+ পাবো কীভাবে, সর্বপ্রথম এটা ধরি। এবং ইতিহাস অনেকের মধ্যে এখানে কয়েকটা আগে প্রশ্নগুলো করে দিই। ইতিহাসের ক্ষেত্রে যে মনের মধ্যে প্রশ্নগুলো থাকতে পারে, প্রথম যে প্রশ্নটা সবার মধ্যে প্রথম যেটা থাকবে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে থাকে তাদের যে প্রবলেমটা আরও দেখা যায় ইতিহাসের ক্ষেত্রে, বলে এতগুলো সাল, এতগুলো ব্যক্তি, এতগুলো তারিখ কীভাবে মনে রাখবো, এটা একটা প্রবলেম। প্রশ্নগুলো করতেছে এগুলো কিন্তু উত্তর দিব সবগুলোর। তারপর 2 নম্বর বিষয়, অনেকে যে প্রশ্নটা করে যে আমি তো মানে MCQ কমন পাই না, আর সৃজনশীল কমন পাইলেও আমাকে বেশি নাম্বার দেয় না ইতিহাসে, কেন আমি নাম্বার বেশি পাই না কেন। তারপর অনেকে বলে যে এখানে A+ তোলাটা অনেক টাফ, A+ তুলতে পারি না সহজে, কেন, এই বিষয়গুলো। তো এরকম আরও বিভিন্ন ধরনের এক এক ধরনের মতামত থাকতে পারে, এবং আমি চেষ্টা করব এই তিনটা যে সাবজেক্ট আছে না, এই তিনটা সাবজেক্টের তোমাদের এমনভাবে মানে আলোচনা করা যাতে তোমার এডমিশন পর্যন্ত এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, এভাবেই মূলত চেষ্টা করব। তো দেখো সর্বপ্রথম যেটা বলতে চাবো সেটা হলো ইতিহাসের ক্ষেত্রে তোমাকে যেই জিনিসটা সর্বপ্রথম ফলো করতে হবে, সবগুলো পড়া যাবে না। সর্বপ্রথম যেটা ফলো করতে হবে কি বললাম, সবগুলো পড়া যাবে না। অর্থাৎ সবগুলো পড়া যাবে না বলতে কি, যে আমরা ইতিহাসের ক্ষেত্রে একটা বিষয় দেখি যে অনেকে মনে করি তোমাদের যারা নতুন নতুন বিশেষ করে তাদের ক্ষেত্রে আরও এই সমস্যাটা হয়ে থাকে, তারা মনে হয় সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যতগুলো আছে MCQ মানে লাইনগুলা বিভিন্ন ধরনের এই যে আমাদের থাকে
মানে কোনো একটা, যেমন পলাশী যুদ্ধ আছে, ওই রিলেটেড বিভিন্ন ধরনের লাইন, বা বিভিন্ন ধরনের যে আমাদের উপমহাদেশে যে বিভিন্ন ধরনের শাসকগুলো আসছে, যেমন পর্তুগিজ, ওলন্দাজ, এরকম এদের যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো আছে, তো তুমি যদি পড়ো দেখবা যে এদের ঘটনাগুলোর প্রত্যেকটার মিল আছে। মানে ঘটনাগুলো তোমার মিল আছে বলতে প্রত্যেকটা লাইনে ঘটনাগুলোর মিল তো থাকবে অবশ্যই, এবং প্রত্যেকটা লাইনে তোমার ইম্পর্টেন্ট মনে হবে, মানে গুরুত্বপূর্ণ মনে হবে। একটা লাইনও অন্যটা লাইনের চেয়ে তোমার কম গুরুত্বপূর্ণ মনে হবে না। তো এখন এখান থেকে তোমার সবগুলো কিন্তু কখনোই পড়া উচিত হবে না, এবং এটা পড়া একটা ভুল প্রসেস যদি তুমি সে সবগুলো পড়ে থাকো। তো তোমাকে তাহলে কি করতে হবে, এখান থেকে তোমাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। যে কোনো পরীক্ষায় ভালো করার সহজ সিক্রেট যেটা টেকনিক এক কথায়, সেটা হলো অ্যানালাইসিস। বিগত সালের কোশ্চিন অ্যানালাইসিস, মানে কীরকম প্রশ্ন আসে, এই জিনিসটা যারা করতে পারে তারা যে কোনো সাবজেক্ট, যে কোনো হতে পারে, তোমার এইচএসসি একাডেমি বলো, এডমিশন বলো, তোমার বিভিন্ন চাকরি পরীক্ষা বলো, যে কোনো জায়গায় বলো না কেন, তুমি সেই জায়গায় সহজে তুমি ইজিলি বুঝতে পারবা যে কীরকম প্রশ্নটা আসতে পারে। তুমি ট্র্যাকটা তাদের মূলত বুঝতে পারবা যে প্রশ্নের ধরন, মানে তারা কীরকম প্রশ্ন দিতে পারে। তুমি নিজেই বলতে পারবা যে এই পরবর্তী বছর এইটা প্রশ্ন দিতে পারে, আগে যেহেতু এরকম দিছে এই পরবর্তী এরকম প্রশ্ন দিতে পারে, এটা তুমি নিজেই আন্দাজ করতে পারবা। তো এই জন্য তোমাকে বোর্ড কোশ্চিন মাস্ট অলওয়েজ, মানে একবারে করতেই হবে, বিশেষ করে অ্যানালাইসিস। এটা না করলে তুমি কিন্তু পুরা দমে মারা খাবা এইচএসসিতে, বিশেষ করে। কেন? কারণ এইচএসসি তোমার সিলেবাসটা কিন্তু হিউজ একবারে, এইচএসসি আর এডমিশন, চাকরি, মানে এদিকে এইচএসসির পরে যত এদিকে যাবা তত সিলেবাস হিউজ, মানে অনেক সিলেবাসটা, এদিকে সিলেবাস কিন্তু শর্টকাট নাই। এই এইচএসসির আগ পর্যন্ত যে সিলেবাসটা ছিল এটাই কিন্তু সংক্ষিপ্ত আকারে ছিল। এইচএসসি পরবর্তীতে এইদিকে যে সিলেবাসটা আছে এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস। তো এই সিলেবাসটা কিন্তু এতটুকু তোমার মাথার মধ্যে সম্পূর্ণটা রাখা কিন্তু অনেক কঠিন। তো এই জন্য তোমার যে বললাম একটাকে, কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে। তাই এটারও কিন্তু একটা প্রসেস আছে, যদিও বিগত লাইভ পর্বে আমরা এটা আলোচনা করেছি যে একটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তারপর এই পর্ব আমরা বলতেছি যে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা তা হলো যে বইটার যে কোনো বই যেটা তুমি মনে করো পড়বা, সেটা বার করবা আগে সর্বপ্রথম। সেটা বের করার পর তারপর ওইখানকার আগে সর্বপ্রথম যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আগে দেখবা। পার্টগুলো বলতে কি, মনে করো তোমার এই যে প্রথম অধ্যায় তুমি মনে করো বাই করলা, এই যে পৌরনীতির মনে করো একটা প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন। তো এখন পৌরনীতি ও সুশাসনের পরিচিতি সম্পর্কে তোমার কিন্তু বিভিন্ন ধরনের ভাগগুলো আছে। যেমন ইতিহাস তুমি প্রথম চ্যাপ্টার বাই করলা, তো ইতিহাসে কিন্তু প্রথম চ্যাপ্টারে অনেকগুলো ভাগ আছে। মনে করো এখানে পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, তারপর এরকম কিন্তু অনেকগুলো পার্ট আছে। তো এখন এই যে পার্টগুলো আছে, সর্বপ্রথম তোমার দায়িত্ব থাকবে এরকম প্রত্যেকটা পার্টগুলো, জাস্ট মূল হেডলাইনগুলো, সম্পূর্ণটা না কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে, মূল হেডলাইনগুলো জাস্ট কী আছে এগুলো তুমি জাস্ট দেখবা প্রথমবার, তোমার মুখস্থ করতে বলি নেই। তারপর দ্বিতীয় নম্বর কাজ থাকবে তোমার ওই অধ্যায়ের বিগত সালের এমসিকিউ এবং সিকিউগুলা। কি বললাম? বিগত সালের এমসিকিউ এবং সিকিউগুলো জাস্ট চোখ বুলাবা, মুখস্থ না। কি বলছি আবার? চোখ বুলাবা, মুখস্থ না। তো এটা বুলাইলে কী লাভ? চোখটা মানে ওইখানে দেখলে একটু বিগত সালের কোশ্চেনগুলো কী লাভ হবে, তুমি বুঝতে পারবা যে প্রশ্ন কোথা থেকে আসতেছে, কীরকম আসতেছে। যখন তুমি বিগত সালের কোশ্চেনগুলো পড়তে যাবা, তোমার অমনিতে ধারণা চলে আসবে মাথার মধ্যে একটা জিনিস, যে আমি তো এই টপিকটা দেখলাম, তার মানে এই টপিকটা 2 বার আসছে। তারপর কিছুক্ষণ পর লক্ষ্য করবা যে আবার এই টপিকটা তো 3 বার আসছে। আবার কিছু টপিক এমন পাবা দেখবা যে ওই টপিকটা বারবার আসছে ওই টপিকটা। তো তুমি সাথে সাথে কিন্তু তোমার আরেকটা কাজ থাকবে, লিখে নিবা যে কোন টপিকটা কত মানে কীরকম আসছে। তো এখন তুমি যখন বিস্তারিতভাবে প্রথম থেকে পড়তে যাবা, তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা যে তোমার কোনটা টপিক বেশি গুরুত্ব দেওয়া দরকার, কোনটা টপিক কম গুরুত্ব দেওয়া দরকার, কোন টপিক থেকে কী টাইপের প্রশ্ন আসে। তুমি কিন্তু এটা নিজে অ্যানালাইসিস করতে পারবা। আর যদি তোমার ভালো একজন শিক্ষক থাকে, সে কিন্তু তোমাকে সাথে সাথে বলে দিবে যে এইটা পড়বা, এখানকার এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এটা সৃজনশীলের জন্য এখানকার এটা ইম্পর্ট্যান্ট, এরকম সাথে সাথে কিন্তু বলে দিবে। আমি যেমন যখন ক্লাস নিই, আমি আমার যে সাবজেক্টগুলো ক্লাস নিয়ে থাকি, আমি কিন্তু সাথে সাথে বলে দিই যে এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এটা সৃজনশীলের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এটা এখানকার জন্য আমি বলে দিই সাথে সাথে। তোমরা যদি আমার ইউটিউবে ক্লাসগুলো দেওয়া আছে, কিন্তু তোমরা যদি সেখান থেকে ক্লাসগুলো, তোমরা ডেমো ক্লাসগুলো চাইলে দেখতে পারো। আর ইউটিউব চ্যানেলের নাম হলো, এই যে পেজ যে আছে এই পেজের নামই, অর্থাৎ অপটিমিস্ট আশাবাদী, অপটিমিস্ট স্পেস আশাবাদী দিলে চলে আসবে। তো এখানে তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। আর এইভাবেই কিন্তু একটা শিক্ষককে পড়ানো উচিত, কারণ এভাবে পড়াইলে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। তবে যদিও এটা মানে এটার চেয়ে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি, এটার চেয়ে সবচেয়ে ভালো প্রসেস হলো স্টুডেন্টরা যদি নিজেই অ্যানালাইসিস করে। কারণ নিজে অ্যানালাইসিস করলে আরও ওইটার জন্য সে আরও 10টা জিনিস শিখতে পাবে। আর যখন একজন শিক্ষক বলে দিবে যে তুমি এটা পড়বা, এটার জন্য, তখন কিন্তু অ্যানালাইসিস মানে বেশি জিনিস কিন্তু তার জানা হবে না। এটা একটা একেবারে সমস্যাও আবার আছে আর কি, যদি শিক্ষক যদি সেগুলো বলে দেয়।
তো তাহলে ইতিহাসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা সর্বপ্রথম বললাম, তোমার অ্যানালাইসিসটা খুব ভালো করে জানতে হবে। এখন যখনই তুমি এরকম অ্যানালাইসিসটা জানবা, তুমি কিন্তু ইজিলি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারলা, কোথায় পড়তে হবে না পড়তে হবে। যেমন সালগুলোর মধ্যেই যেমন বিভিন্ন ধরনের যে আমাদের শাসকগুলো আছে, বিভিন্ন ধরনের ভারত উপমহাদেশে আমাদের যখন ছিল প্রাচীনকালে, বা বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ আসলো, তো সাল কতগুলো বলো তো? অসংখ্য কিন্তু সালের কিন্তু শেষ নাই, যে এত সালে এটা ঘটছিল, এত তারিখে এটা ঘটছিল, এটা এখানে ঘটনা ঘটছিল, এটা এখানে ঘটনা ঘটছিল, এইরকম কিন্তু সালের কিন্তু শেষ নাই, মানে অসংখ্য সাল রয়েছে। আমি মাইক্রোফোনটা এখানে লাগাই দিই, একটু সমস্যা আছে ধরে থাকতে, আশা করি কথাগুলো স্পষ্ট বুঝতে পারবা। আশা করি সবগুলো ক্লিয়ার আছে, সাউন্ড কোয়ালিটি। তো দেখো, যে জিনিসটা বলতেছিলাম, যে তোমাদের ইতিহাসের ক্ষেত্রে মাথায় সবসময় তাহলে যে জিনিসটা সর্বপ্রথম রাখবা ভালোভাবে, যে কোশ্চিন অ্যানালাইসিস। এটা কিন্তু শুধু ইতিহাসের ক্ষেত্রে না, সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে বলছি। তবে ইতিহাসের ক্ষেত্রে আরও মাথায় যে জিনিসটা রাখতে হবে, তোমার সবগুলো সাল, বিভিন্ন ব্যক্তির, এগুলো সবগুলো মনে রাখার দরকার নেই। তবে তোমরা যে কোনো জিনিস যেগুলো ইম্পর্ট্যান্ট, কথার কথা ইম্পর্ট্যান্ট কোনো ঘটনা বা কোনো কবি সাহিত্যিকের ইম্পর্ট্যান্ট কোনো বিষয়, সেটা কিন্তু অবশ্যই আবার মনে রাখতে হবে। যেমন এখন পর্তুগিজরা কত সালে ভারতবর্ষে এসেছিল, ইংরেজরা কত সালে এসেছিল, এই তথ্যগুলো তোমার জানতে হবে। যেমন তোমার মনে পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল, তো পলাশী যুদ্ধ এটা গেলে, তারপর হলো তোমার 76 মন্বন্তর কত সালে হয়েছিল, এরকম যে ঘটনাগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে। তারপর আরও বিভিন্ন ধরনের মানে সালগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমার, এগুলো কিছু কিন্তু আছে যেগুলো তোমার জানতেই হবে, মাস্ট, ওইগুলো বাদ দেওয়ার অপশন নাই। তো এখন এগুলো তোমার পড়তে হবে। যেমন বক্সারের যুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল, বক্সারের যুদ্ধের নেতা কে ছিল, এবং তিনি কীরকম টাইপের ছিলেন তার মধ্যে, তো এবং তিনি কোথাকার রাজা ছিলেন, এই মানে তুমি মূলত সবগুলো বিষয় জানবা না, জানবা শুধু ওই সকল বিষয় যে সকল বিষয় পরীক্ষার আসার মতো। তো এখন এটা তোমার কিন্তু প্রথমবার কিন্তু জীবনেও মনে হবে না, যারা ফার্স্ট ইয়ার আছে বিশেষ করে তাদের জন্য। যারা সেকেন্ড ইয়ার আছে তাদের অনেকের এটা হয়, মানে বুঝতে পারে না, অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে, যারা লেখাপড়া করে নাই। আর যারা আবার করছে তারা কিন্তু সেকেন্ড ইয়ারে বুঝতে পারে, অনেকে ফার্স্ট ইয়ারে বুঝতে পারে, যারা পড়ালেখা করে আর কি। মূলত এটা পড়ালেখার পর, যে পড়ালেখা করবে সে বুঝতে পারবে, আর যে করবে না তার বোঝার এরকম মানে ক্যাপাবিলিটি থাকবে না। তো এখন এইভাবেই তোমার মূলত ইতিহাসটা এগোতে হবে, না হলে কিন্তু তুমি বড় প্রবলেমে পড়ে যাবে। প্রবলেমে বলতে কি, অনেকের কাছে শুনবা তুমি, অনেকের কাছে একবারে, যে বলে ইতিহাস অনেক বিরক্তকর, মানে এটা পড়তে একদম ভালো লাগে না। তো এই জিনিসটা কেন হয়, কারণ তারা সবগুলো মুখস্থ করতে যায়। এবং এখানে আরেকটা বিষয় আছে আবার, ইতিহাস যে পড়তে হয় এটা কিন্তু ঘটনা আকারে পড়তে হয়। ঘটনা আকারে বলতে কি, মানে একটা ঘটনা ধারাবাহিকভাবে, যেমন আমরা একজন গল্প শোনাই না একজনকে, মনে করো কোনো একটা গল্প শোনাইলাম, যে সে সকালে ঘুম থেকে উঠলো, তারপর এটা করলো, তারপর ওটা করলো, তারপর 10 দিন পর এরকম ঘটনা ঘটলো, তারপর এটা হলো, মানে এইরকম তোমাকে ঘটনা আকারে প্রসেসে তোমাকে ইতিহাসটা পড়তে হবে। তাহলে তুমি ইজিলি এটা মনে রাখতে পারবে, মাথার মধ্যে তোমার থাকবে। আর যদি তুমি এভাবে ঘটনা আকারে যদি তুমি না পড়ো, তোমার মাথার মধ্যে জীবনেও থাকবে না ওটা, থাকলেও তুমি কিছুদিন পর ভুলে যাবা। আর তুমি যদি ঘটনা আকারে পড়ে থাকো, যেমন তুমি দেখো তোমার ছোটোবেলায় তোমাকে কিন্তু অনেক ঘটনা শোনানো হয়েছে, তুমি শুনছো, তোমার যাই হোক পিতা মাতা বা আত্মীয় স্বজন যার কাছ থেকে, তোমার মাথায় কিন্তু এখনও ওইটা ঘটনাটা আছে, মনে আছে। কেন আছে, অনেকগুলো ঘটনা আকারে পড়া হয়েছে। আর ঘটনাগুলো আমরা তখন মনোযোগ সহকারে খুব ভালোভাবে শুনি, এবং ওইটা মাথার মধ্যে থাকেও বেশি। আর এমনিতে যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায় তথ্যগুলো, তখন কিন্তু খুব একটা ভালো থাকে না। তো আমি যখন এই ইতিহাসের পর ক্লাস নেব, তোমাদের কিন্তু এভাবে পড়ানোর চেষ্টা করব, যে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে তোমাদের একবারে ঘটনা আকারে পড়ানোর চেষ্টা করব। বিশেষ করে ইতিহাস প্রথম পত্রটা তো খুব একটা হার্ড হবে না, কারণ প্রথম পত্রের যে ইতিহাসটা আছে, ইতিহাসটা এলা প্রথম পত্র হলো আমরা আগে থেকে পড়ে আসতেছি, সেই ক্লাস প্রাইমারি লেভেল থেকে ইন্টার পর্যন্ত, মানে হায়ার এডুকেশন পর্যন্ত আমরা সব জায়গা থেকে মানে সব মানে এই ইতিহাসটাই পড়ে আসতেছি। ওইটাই মূলত ইতিহাস প্রথম পত্র, মানে মেট্রিক পর্যন্ত সবগুলো ওই ইতিহাস যেটা পড়ে আসছি ওইটাই এখানেও আছে, নতুন কোনো কিছু নেই। আর ইতিহাস দ্বিতীয় পত্রটা একটু ভিন্নতা পাবা তোমার। ইতিহাস দ্বিতীয় পত্রটা হলো তোমার নতুন নতুন ঘটনা আছে, নতুন নতুন ঘটনা বলতে এগুলো অনেকে শুনছে মনে হয়, শুনতে ভালো। যেমন এখানে তোমার আসবে হলো বলশেবি বিপ্লব, ফরাসি বিপ্লব, তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর হলো স্নায়ুযুদ্ধ আছে, তারপর হলো জাতিসংঘ আছে, এরকম আর কি বিষয়গুলো। তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার একটু কষ্ট হতে পারে প্রথম, যে দ্বিতীয় পত্রটা তো সম্পূর্ণ নতুন লাগতেছে, আর প্রথম পত্রটা তো আগে থেকে জানা, এই জন্য এটা পড়তে মজা পাবা একটু। আর যারা আবার মেট্রিকে মানে অর্থাৎ এসএসসিতে যাদের আবার মানবিক ছিল, তারা তো একবারে প্রচুর পরিমাণে সুবিধা পাবা, প্রচুর একবারে। কারণ ওইখানকার যে ইতিহাসটা আছে ওইটা একবারে সম্পূর্ণটাই ইন্টারে এইচএসসিতে এই ফার্স্ট পেপার বইয়ের মধ্যে দিয়ে দিছে। ওইখানকার মধ্যে কিছু তথ্য বাদ দিছে, কিছু নতুন সংশোধন করছে, এরকমটাই। তবে ওইখানকার মধ্যে 70 থেকে 80% একবারে পুরোপুরি হুবহুব দিয়ে দিছে, কোনো পরিবর্তন নাই। তো এই জন্য যাদের আছে মানে সুবিধা পাবা। তবে ইতিহাসের ক্ষেত্রে শর্টকাট যে কথাটা বলতে চাবো, 1 নাম্বার তোমার কি করবা, যে সবগুলো সাল সবগুলো মুখস্থ করতে যাবে না,
সবগুলো মানে যতগুলো আছে সবগুলো মুখস্থ করতে যাবে না, এটা অনেকে ভুল করে একটা, এই ভুলটা মানে করা যাবে না। 2 নাম্বার, তোমাকে বিগত সালের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস নেব এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করে দেবো। তারপর হলো 3 নাম্বার হলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমার এভাবে হয়ে যাবে। আর তুমি শুধু বিগত সালের কোশ্চেনগুলোই প্র্যাকটিস করবা এটা কিন্তু কখনোই নয়। এই বিশেষ করে বিগত সালের কোশ্চেন তুমি সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে কমন পাবা, সমস্যা নাই। সৃজনশীলগুলো তোমার 3 থেকে 4 বছরের মধ্যে প্র্যাকটিস করো, ওইগুলোই ঘুরে ঘুরে ওইগুলোই, ওই টপিক একই টপিক আসবে বারবার। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি কিন্তু পাবা না। এমসিকিউ তুমি বিগত সালেরগুলো প্র্যাকটিস করলে তোমার 10% 15% কমন পাওয়ার পসিবিলিটি থাকে। তো এখন তোমার বাকিগুলো কি কমন পাইতে হবে না? অবশ্যই পাইতে হবে। এই জন্য তোমাকে আরও মানে এমসিকিউ সলভ করতে হবে। আর মূলত প্রথমে বেসিক বই অবশ্যই পড়া লাগবে। অনেকে আবার এই ভুলটা করে থাকে, শুধু গাইড বই থেকে এমসিকিউগুলো পড়ে নেয় আর মূল যে বইটা আছে ওইটা বইটা পড়ে না। এটাও কিন্তু একটা বড় ভুল। তোমাকে সর্বপ্রথম মূল বই, তুমি মূল বই না পড়ে তুমি এমসিকিউ সলভ করলে ভালো কিন্তু এমসিকিউ পাবা না। আর কেউ যদি মূল বইটাই শুধু পড়ে তাও 20টার উপর এমসিকিউ লাগাবে, আর তুমি শুধু এমসিকিউ সলভ করলা, তুমি 15টার উপর মানে 15টার উপর লাগাইতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই এই কথাগুলো মাথায় কিন্তু রাখবা ইতিহাসের ক্ষেত্রে। আশা করি তোমরা ইতিহাসটা বুঝতে পারছো যে ইতিহাস কীভাবে পড়া লাগে, ইতিহাসে কীভাবে পড়লে মানে উত্তর দেয়। আরেকটা কথা একটু ভুলে গেছি, মানে সংযোজন করতে চাই, সেটা হলো ইতিহাসে সৃজনশীল যে লিখি, সৃজনশীলে ভালো নাম্বার অনেকে আসে না। কেন আসে না? এটাও একটা কারণ থাকে। দেখো, ইতিহাস হলো বিভিন্ন ধরনের অতীতের ঘটনাগুলি। তো এখন তোমাকে অতীতের ঘটনা বা ঘটে যাওয়া ঘটনা, মনে করো তোমার কথার কথা এখন যে বিভিন্ন ধরনের পলাশী যুদ্ধ সম্পর্কে লিখতে বলো, পলাশী যুদ্ধে মনে করো প্রেক্ষাপট তোমাকে লিখতে বললো, কথার কথা বলছি। তো এখন তুমি কী করলা, জাস্ট পলাশী যুদ্ধ এমনিতে একবারে তোমার প্যারাগ্রাফের মতো আমরা যেমন লিখি, মানে একবারে লাইন টু লাইন এভাবে তুমি মনে করো লিখে দিলা, কোনো মনে করো আগা পাছা কোনো মানে কোনো কিছু নাই, পয়েন্ট টয়েন্ট কিছু দেওয়া নাই। এভাবে দিলে কিন্তু তুমি নাম্বার পাবা না। আর একটা কথা, তুমি যখন সৃজনশীল লিখবা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা ভালো ভালো। অনেকে কিন্তু দেয় না, এটা বেশিরভাগ স্টুডেন্ট দেয় না বলে ভালো নাম্বার আসে না। ইনফরমেশন বলতে কি বুঝাচ্ছি, যে ভালো তথ্য দিবা, যে মনে করো কত সালে পলাশী যুদ্ধ হয়েছিল, পলাশী যুদ্ধ কেন হয়েছিল। যেমন প্রথমে লিখবা যে পলাশী যুদ্ধ নর্মাল একটা বেসিক আলোচনা, পলাশী যুদ্ধ কি, এটা 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 কোথায়, এটা মানে কীভাবে, প্রথমে জাস্ট একটা ধারণা নর্মাল একটা মানে যেটা ভূমিকা বলি আমরা, এটা দিলা। দেওয়ার পর এখন পলাশী যুদ্ধের কারণগুলো দিবা। কারণগুলোর মধ্যে 1 নম্বর কারণটা মানে 1 নম্বর কারণ দিয়ে ওইটা হাইলাইট করে দিবা, ওইটার সম্পর্কে 2 লাইন ব্যাখ্যা করবা। 2 নম্বর কারণ দিবা, ওইটা হাইলাইট করে দিবা, ওইটার সম্পর্কে একটু ব্যাখ্যা দিবা। 3 লাইন মানে 3 নম্বর কারণ দিবা, ওইটার সম্পর্কে হাইলাইট করে দিবা, তারপর একটু ব্যাখ্যা করে দিবা। এভাবে যে দিবে সেই ভালো নাম্বার পাবে কিন্তু। তো এইভাবে তোমাকে মূলত ব্যাখ্যা করতে হবে। এবং ওইগুলোর ভিতরে যে তথ্যগুলো দিবা, যখন পয়েন্ট আকারে দিবা তখন ভিতরে তথ্যগুলো কিন্তু টিচার কখনো দেখতে যায় না অত বেশি, চোখে মানে ওরা দেখে না অত বেশি খুব একটা, জাস্ট পয়েন্টগুলো দেখে। আর যখন তুমি এমনিতে প্যারাগ্রাফ আকারে অনেক কিছু লিখতে হয়, একবারে তোমার পুরো পৃষ্ঠায় লাইন টু লাইন লিখতে হয়, কোনো এখানে পয়েন্ট দেওয়ার অপশন নাই, সেগুলোতে তোমরা বিভিন্ন ধরনের সাল, তারপর ব্যক্তির নাম, বিভিন্ন ধরনের ওই রিলেটেড যদি ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থাকে ওইগুলো উল্লেখ করবা। এভাবে যদি তুমি উল্লেখ করতে পারো তাহলে দেখবা যে তোমার নাম্বার বেশি থাকে। আরেকটা কথা, তুমি মানে খাতায় কে লিখতেছ টিচার কিন্তু জানে না। তো তুমি যখন মানে কোনো গুরুত্বপূর্ণ কথা বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি খাতায় লিখে থাকো, ওইটা যেন টিচারের চোখে পড়ে সেভাবে সেটা লিখবা। সেভাবে বলতে কি, সেটা মার্ক করে দিবা, হাইলাইট করে দিবা, ইনভার্টেড কমা দিয়ে সেটা বুঝাই দিবা, তাহলে যেন টিচার চোখে দেখে। মানে তুমি খাতায় মনে করো খুব একটা কথা, ভালো সুন্দর কথা লিখলা, ঠিক আছে মানলাম, তো এখন কথাটা লেখার পর টিচার সেটা দেখলো না চোখে, তাহলে কী লাভ হইলো? টিচার যদি তোমার কথাটা যদি ভালো সুন্দর কথাটা যদি নাই চোখে দেখলো, তার চোখে যদি না পড়লো, তাহলে লাভ আছে তোমার? কোনো লাভ নাই। কিন্তু যে এমনিতে লিখছে তারও যেমন অবস্থা তোমারও ওই সেম অবস্থা হবে। তো এই জন্য অলওয়েজ চেষ্টা করবা যে এমনভাবে লেখার যেন সেটা টিচারের চোখে পড়ে, যেন টিচার বুঝতে পারে হ্যাঁ এটা দ্বারা এটা বোঝাচ্ছে, এই হলো বিষয়। এই কথাগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা। তো এরপরে আমাদের ইতিহাস গেল। ইতিহাস নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ইতিহাসের ক্ষেত্রে তোমরা কীভাবে কী করবা না করবা। এইভাবে ফলো করলে আশা করি তোমাদের ইতিহাসে ভালো নাম্বার চলে আসবে। এরপরে আছে ভূগোল। ভূগোলটা অনেকের কাছে হার্ড, অনেকের কাছে আবার ইজি। যদিও ভূগোলে প্র্যাকটিক্যাল আছে, অর্থাৎ ভূগোল হলো 75 মার্কের পরীক্ষা হয়। এখানে সৃজনশীলে প্রচুর টাইম পাওয়া যায়, এক একটা সৃজনশীল আধা ঘন্টা করে টাইম পাওয়া যায়, আর এমসিকিউ তো 25টা থাকে। তো এখানে সৃজনশীল নিয়ে কারো একটুকুও প্রবলেম হয় না, চুল পরিমাণে প্রবলেম হয় না, কারণ এখানে সৃজনশীলে প্রচুর টাইম পাওয়া যায়। তো এখানকার ক্ষেত্রে অনেকের মধ্যে যে প্রবলেমটা হয় সেটা হলো সৃজনশীল নিয়ে, ভুল বলছি, এমসিকিউ নিয়ে। এমসিকিউ অনেকে লাগাইতে পারে না, অনেকে আবার সৃজনশীলও বেশি সময় থাকা সত্ত্বেও ভালো নাম্বার তুলতে পারে না। তো কেন তুলতে পারে না, কী কী কারণে, সেগুলো দেখি। তো সর্বপ্রথম আমরা পড়ার যে প্রসেস, ইতিহাসের ক্ষেত্রে যেরকম
ভূগোলের ক্ষেত্রে ওই একই রকম হবে, জাস্ট কয়েকটা এখানে জিনিস সংযোজন হবে। সে জিনিসগুলো হলো যে ভূগোলের ক্ষেত্রে তোমার প্রথম যে জিনিসটা আমি সংযোজন করব, চিত্র রিলেটেড যদি কোনো কিছু আসে অবশ্যই অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে। মনে করো কথার কথা, তোমার ওইখানে প্রশ্ন আছে যে উদ্দীপকে কোন পর্বতের মানে কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিল, যে এই পর্বতটা মনে করো উপর ওই যে লম্বটা হলো তোমার খাড়া আকৃতির এরকম, তারপর হলো ভূমিরূপটা হলো সমতল, এই মানে যে কোনো আর কি বৈশিষ্ট্য, মোট কথা তোমাকে বৈশিষ্ট্য দিল। তো এখন এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাকে ওটা আন্দাজ করতে হবে ওটা কোন পর্বত, ওটা কি মানে লেকলিত পর্বত, নাকি ওটা আগ্নেয় পর্বত, না ওটা কোন পর্বত, না চ্যুতিস্তূপ পর্বত। এখন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাকে ওই পর্বতটা সিলেক্ট করতে হয়, নির্ধারণ করতে হয় কি বৈশিষ্ট্য রয়েছে। এখন অনেকে কি করে জাস্ট বলে যে উদ্দীপকের সাথে আগ্নেয় পর্বতে মিল রয়েছে, মিল থাকার পর এখন আগ্নেয় পর্বত সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দেয়। এভাবে করলে কিন্তু তুমি নাম্বার পাবে না। তোমাকে কি করতে হবে দেখো, উদ্দীপকের যে পর্বতের সাথে মিল থাকবে প্রথমে বলবা যে উদ্দীপকে আগ্নেয় পর্বতের সাথে মিল রয়েছে, এরপর দেওয়ার পর ওই আগ্নেয় পর্বতের একটা চিত্র দিবা। কি বললাম, চিত্র দিবা। ভূগোলের ক্ষেত্রে অলওয়েজ সব সময় ট্রাই করবা যদি চিত্র রিলেটেড কোনো কিছু থাকে, তোমার প্রশ্নে বলে নাই যে চিত্র দিতে, তারপরও তুমি চিত্র দিবা। কথা কি বুঝছো? কারণ ভূগোলের ক্ষেত্রে যে চিত্র দিবে সেই ভালো নাম্বার পাবে, সৃজনশীলের ক্ষেত্রে যে চিত্র দিবে না তার নাম্বার থাকবে না। যে চিত্র দিবে তার 8 পাওয়ার নিচে নামবেই না নাম্বার, 8-এর উপরে সবসময় থাকবে, 9-10 এরকম, মানে 8-এর নিচে তাকে নাম্বার কখনো দিবে না টিচার। কারণ টিচারও তো একটা অভিজ্ঞতা আছে, মানে এই একটা আছে যে কোনখানে কেমন নাম্বার দিতে হয়। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা ভূগোলের ক্ষেত্রে, যে চিত্র রিলেটেড যদি কোনো কিছু থাকে, ওই রিলেটেড মনে করো আসে, তাহলে দিবা। যেমন তোমার এখন কথার কথা বললো যে এই যে বাংলাদেশে যে ভূপ্রকৃতি আছে, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ফ্লাইস্টেশন কালে সোপানসমূহ বা সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এখন তোমাকে বললো যে উদ্দীপকের বৈশিষ্ট্যগুলোর সাথে তোমার কোন অঞ্চলে মিল হয়েছে। তো মনে করো কথার কথা টারশিয়ারি যুগে পাহাড়সমূহ মিল হয়েছে, এখন তুমি জাস্ট কী করবা, ওইটা বাংলাদেশের ম্যাপটা অঙ্কন করে টারশিয়ারি যুগে পাহাড়গুলো কোন দিকে ইঙ্গিত করে দিয়ে দিবা। কথা কি বুঝছো আমার? তো এই হলো বিষয়। তো তোমাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ভূগোলের ক্ষেত্রে মাস্ট বি তোমার একবারে চিত্র দেওয়া লাগবে যদি চিত্র রিলেটেড আসে। এখন তোমার চিত্র রিলেটেড তোমাকে মনে করো ভূগোল পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, কথার কথা বলছি, এখানে তো চিত্র দেওয়ার কোনো অপশন নেই। এখানে চিত্র কী দিবা, চিত্র দেওয়ার কোনো সুযোগ আছে নাই। তো যখনই এরকম সুযোগ নাই তখন দেওয়া দরকার নাই। যখন দেখো যে সুযোগ অবশ্যই আছে, স্কোপ আছে কোনো কিছু একটা দেওয়ার চিত্র, অবশ্যই তখন দিবা। যে দিবে সেই ভালো নাম্বার পাবে, কিন্তু এই কথাগুলো অবশ্যই মাথায় রাখিও। তো ভূগোলের সৃজনশীলগুলো এভাবে সৃজনশীল। আর সৃজনশীলের ক্ষেত্রে ওই একই কথা বলবো, এই মানবিকের সাবজেক্টগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ওই একই নিয়ম। বিগত 3-4 বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, দেখবা যে ঘুরে 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 ওইগুলোই বারবার দেয়, ওইগুলোই বারবার সৃজনশীলের ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে বিগত সালে কোশ্চেনগুলো থেকে ভূগোলের রিপিট হয় কম, মানে 20%, 25%-এর মতো এইরকম, বা আরও বেশি কোনো সময় এরকম রিপিট হয়, তবে খুব কম রিপিট হয়। এই জন্য তোমাকে মূল বই পড়তে হবে এবং তার পাশাপাশি অন্যান্য বইয়ের যে এমসিকিউগুলো এবং সলভ করতে হবে, এই হলো বিষয়। তো আশা করি ভূগোল বিষয়টা বুঝতে। ভূগোলের আমাদের 2টা পার্ট আছে, একটা হলো প্রাকৃতিক ভূগোল, একটা মানব ভূগোল। আমাদের ভূগোল প্রথম পত্র যে বইটা আছে এটা হলো প্রাকৃতিক ভূগোলের উপর, আর ভূগোল দ্বিতীয় পত্র আবার মানব ভূগোলের উপর কিন্তু বইটা রচিত। তো এইগুলো বিষয়গুলো আস্তে আস্তে তোমরা জানবা। তো আশা করি ভূগোল কীভাবে কী করতে হয় না করতে হয় তোমাদের সবগুলো বিষয়ে জানা হয়েছে। এরপরে আমাদের সর্বশেষ আজকের যে আলোচনার একটা আছে সেটা বলছিলাম হলো পৌরনীতি, সর্বশেষ আলোচনার টপিক, যে আমরা পৌরনীতি কীভাবে পড়ব, আমাদের পরীক্ষার জন্য পৌরনীতি কীভাবে পড়া লাগবে, পৌরনীতি থেকে কী রকম প্রশ্ন আছে, তো পৌরনীতি পরীক্ষার জন্য আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা এটা কিভাবে পড়ব। আরেকটা বিষয় ওটা বলতে ভুলে গেছি আর কি, যে ইতিহাস বিশ্ববিদ্যালয়ের জন্য কীরকমভাবে পড়া দরকার, ভূগোল কীরকমভাবে পড়া দরকার, এই বিষয়গুলো এগুলো শেষে বলতেছি, যে বিশ্ববিদ্যালয়ের জন্য এই সাবজেক্টগুলো আবার কীরকমভাবে পড়তে হয়। আমরা তো জাস্ট একাডেমিক পড়া বললাম, এখন বিশ্ববিদ্যালয় সহ এটা আলোচনা করার চেষ্টা করব। তো দেখো তোমার পৌরনীতির ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের আসে, পৌরনীতির 2টা পত্র থাকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। তো আবার যারা ইতিহাস এবং পৌরনীতি 2টা নেয় তাদের একটা আবার সুবিধা আছে। কি সুবিধা? তারা পৌরনীতি দ্বিতীয় পত্র যে বইটা আছে ওই দ্বিতীয় পত্র বইটা এবং ইতিহাস বইটা একবারে পুরাপুরি একই বলতে কি, মানে পৌরনীতি দ্বিতীয় পত্রে ইতিহাস পুরা বইটা দিয়ে দিছে, ইতিহাসের বিভিন্ন ধরনের ঘটনাগুলো, মানে ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে বাংলাদেশে একবারে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত, মানে বিভিন্ন ধরনের ব্যক্তিগুলো সবগুলো, মানে ইতিহাসটাই বেশিরভাগ সময় ঢুকাই দিছে এখানে। আর তোমার প্রথম পত্রটা একটু আলাদা রয়েছে, আর দ্বিতীয় পত্রে অনেকটা ইতিহাসটাই পাবা, ইতিহাসটা আছে, ইতিহাসে বিভিন্ন ধরনের ঘটনাবলী আছে, আর যে দ্বিতীয় পত্রের মধ্যে সংবিধানটা পাবা। এই হলো মূলত হলো পৌরনীতি বিষয়। এখন পৌরনীতির ক্ষেত্রে তোমার আরেকটা প্রবলেম হয় কি, পৌরনীতি অনেকে বলে যে আমরা সৃজনশীল ভালো লেখার পরও নাম্বার পাই না, কেন? কারণ হলো
পৌরনীতি, সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের ব্যক্তিগুলো আছে না, ব্যক্তিগুলোর সংজ্ঞাগুলো দিছে না। সৃজনশীলের ক্ষেত্রে অলওয়েজ চাই করতে হয় এই ব্যক্তিগুলোর সংজ্ঞাগুলো দেওয়ার। তো যারা এটা করে যে সৃজনশীল যখন দেয়, এই বিভিন্ন ধরনের যে ব্যক্তিগুলো আছে তাদের বিভিন্ন ধরনের উক্তি আছে, সংজ্ঞা আছে, তারা অলওয়েজ ট্রাই করে এগুলো দেওয়ার। এগুলো যদি তুমি যা দাও আর কি, বিভিন্ন ধরনের ব্যক্তির সংজ্ঞাগুলো কে কী বলছে এগুলো দিলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে সৃজনশীলের ক্ষেত্রে। সৃজনশীলের ক্ষেত্রে তুমি একটু বেশি নাম্বার পাবা। বেশি নাম্বার বলতে কি, তোমার খাতার সৌন্দর্য একটু বেশি থাকবে, ইনফরমেশন বেশি থাকবে, যেটা অন্য 10জন কিন্তু দিবে না, তুমি দিবা। তো ওই জন্য এটা কিন্তু তোমার ক্ষেত্রে একটা ভালো জিনিস থাকবে। তো এরপরে আমাদের যে জিনিসটা আছে দেখো, পৌরনীতির ক্ষেত্রে আমাদের একটা বিষয় আবার এখানে বলি, যেহেতু বিশ্ববিদ্যালয়ে এখন মোটামুটি এটা তো ধারণা হয়ে গেছে পৌরনীতি কীভাবে পড়তে হয় না পড়তে হয়, এবং এটা তো সবাই মোটামুটি জানো। তো এখন আমরা আরেকটা এখানে পৌরনীতির আরেকটা বিষয় শুধু বাদ রাখছি, সেটা হলো এমসিকিউ। এমসিকিউ এখানে কীভাবে কী করবো, ওই আগের মতোই একই বিষয়। এখানে তোমাকে সর্বপ্রথম বিগত সালের কোশ্চেনগুলো সলভ করতে হবে, তারপরে এরপর পাশাপাশি তোমাকে আরও অন্যান্য বিভিন্ন ধরনের কলেজগুলো, সুনামধন্য যে কলেজগুলো আছে, এবং এক্সট্রা করে এমসিকিউ সলভ করা লাগবে। এবং তোমার মূল বইটা তো মাস্ট বি সর্বপ্রথম পড়তে হবে, এখন যে বই না না কেন। এখন যে জিনিসটা বলতে যাব সেটা হলো যে ইতিহাস, ভূগোল, পৌরনীতি এগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কি এগুলো থেকে প্রশ্ন আসে? হ্যাঁ, অবশ্যই আসে। তোমার পৌরনীতি, ভূগোল, ইতিহাস এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে তোমার। এই যে আমরা যে সাধারণ জ্ঞান পড়ি, জেনারেল নলেজ পড়ি, এগুলো কোথা থেকে তৈরি? এগুলো সব এই যে তোমার আমরা যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে না, এগুলো থেকেই কিন্তু তোমরা লক্ষ্য করে দেখাই নাই। যেমন তোমাদের ভূগোল, এই যে প্রথম যে অধ্যায়টা আছে মানে সাধারণ জ্ঞানের, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক পরিচিতি, ওই সম্পূর্ণ অধ্যায়টা তোমার ভূগোলে আছে, ভূগোল বইয়ের মধ্যে আছে, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, কী না কি, এটা সবটাই আছে এখানে। তো তারপর যেমন আমরা সংবিধান দেখি, সংবিধান পৌরনীতি দ্বিতীয় পত্রে আছে। তারপর তোমার বাংলাদেশের ইতিহাস, ওইটা ইতিহাস বই আছে, যেমন ইতিহাস একেবারে ব্রিটিশ শাসন থেকে শুরু করে মানে স্বাধীনতা পর্যন্ত, ওটা সবটুকু ইতিহাসে আছে। সাধারণ জ্ঞান কি আলাদা বিষয়? না, আলাদা না। সাধারণ জ্ঞান আমাদের টেক্সট বুক যেগুলো আছে ওইগুলোই হলো সাধারণ জ্ঞান। আমরা ওটা মনে করি যে সাধারণ জ্ঞান হলো একটা আলাদা সাবজেক্ট, ওইটা আলাদাভাবে পড়তে হয় না। তোমার যে একাডেমিক বইগুলো আছে এগুলোই সাধারণ জ্ঞান, এগুলো থেকেই তোমার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। এগুলোই তুমি এমনভাবে পড়ো যেন এগুলো থেকে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। তোমরা নিজেরাই দেখিও, যারা ভালোভাবে এই টেক্সট বুক যে বইগুলো আছে তোমাদের মূল বইগুলো ভালোভাবে পড়ে, তারা কিন্তু এই যে সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা তাদের অনেকাংশে শেষ হয়ে যায়। অনেক মিল পাবো, অনেক যারা দেখছে তারাই বুঝতে পারবে। তো এখন তাহলে আমাদের যে প্রশ্নের মধ্যে আসি, যে ইতিহাস, ভূগোল, পৌরনীতি এগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ, মানে এগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের কতগুলো আমরা প্রশ্ন কমন পেতে পারি বা কতটুকু আসতে পারে। তো এদের মধ্যে বিশেষ করে ইতিহাস এবং পৌরনীতি এই দুইটা সাবজেক্টের কথা বলবো। এই দুইটা সাবজেক্টের থেকে প্রচুর পরিমাণে কমন আসে, পৌরনীতি এবং ইতিহাস। আর ভূগোল থেকে আসলেও একটু কম আসে ভূগোল থেকে, কারণ ভূগোলের অনেকগুলো তথ্য আপডেট জানতে হয়। যেমন ভূগোল দ্বিতীয় পত্রের বিভিন্ন ধরনের কৃষি, শিল্প, ব্যবস্থা আছে, এগুলো তথ্যগুলো আরও বিভিন্ন ধরনের আছে কিছু তথ্য, এগুলোর একটু আপডেট বেশি লাগে। তবে ভূগোল থেকেও আসে, তবে কম আসে। তবে আমাদের সব থেকে বেশি যেটা আসে ইতিহাস এবং পৌরনীতি থেকে বেশি আসে। তবে ইতিহাস থেকে আরও বেশি আসে। ইতিহাসের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবলী আছে, তবে ইতিহাসের মধ্যে বিভিন্ন ধরনের আরও আন্তর্জাতিকের ক্ষেত্রে আমাদের বলশেভিক বিপ্লব, ফরাসি বিপ্লব, তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, এগুলো টপিক আছে, সবগুলো কিন্তু তোমাদের ইতিহাসের মধ্যে আছে। তো এইগুলো থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে 5 থেকে 6টা, অনেক সময় আরও বেশি আসে। মানে মুক্তিযুদ্ধ রিলেটেডই প্রশ্ন থাকে তোমার 4 থেকে 5টার মধ্যে কিন্তু, আর এইগুলো থেকেই আসে মুক্তিযুদ্ধ রিলেটেড, অন্য কোনো কিন্তু টপিক নেই। তো অতএব আমাদের ইতিহাসটা কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নাই, এবং বুঝতে তো লাগবেই, মাস্ট। আর এমনি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কিন্তু ইতিহাসটা তোমার এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রস্তুতি প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। তো আমরা যখন ক্লাস নেব তখন কিন্তু এগুলো এমনভাবে আলোচনা করার চেষ্টা করবো যেন তোমাদের একাডেমিকের পাশাপাশি তোমাদের এডমিশনটা কমপ্লিট হয়ে যায়। যখন ক্লাস নেব আমরা কিন্তু এভাবে নেওয়ার চেষ্টা করব। তো এরপরে গেল আমাদের মোটামুটি পৌরনীতি কতটা গুরুত্বপূর্ণ, তারপর বললাম কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ওভারঅল তোমাদের ইতিহাস আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং ভূগোল কতটা, আর পৌরনীতি কতটা আমাদের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝছো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্স, গুরুত্ব কতটুকু এবং আমাদের কিভাবে পড়া লাগে পরীক্ষার জন্য। তো আমরা ওভারঅল সবগুলো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এর পরবর্তীতে আমরা আগামীকাল তোমাদের সুবিধার্থে এবং তোমরা যাতে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো এজন্য আমরা গুগল মিটের আয়োজন করছি, এবং এইখানে আমরা মূলত চেষ্টা করব তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার। অর্থাৎ এটা কোনো ফ্রি ভার্সন, এখানে কোনো টাকা দেওয়া লাগবে না, এরকম কোনো কিছু না।
সবাই তোমাদের যতগুলো এডমিশন রিলেটেড প্রবলেম আছে আমাকে জানাইতে পারবা সরাসরি। গুগল মিটে তো জানো ওখানে সরাসরি কথা বলা যায়। তো তোমাদের 55 মিনিট টাইম থাকবে, 55 মিনিট, সরি শুধু 55 বলে ভুল হয়েছে, যে 55 মিনিট সময় থাকবে। ওই সময়ের মধ্যে তোমাদের সকলকে চেষ্টা করতে হবে তোমাদের সবগুলো প্রশ্ন, সবগুলো উত্তর দেওয়া, মানে পড়ার, এবং আমিও চেষ্টা করব যাতে ওই সময়ের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবং ওই দিন যে আমাদের টপিক থাকবে শুক্রবারের দিন, তা হলো এডমিশন, অর্থাৎ এডমিশন এবং এইচএসসি প্লাস এডমিশন, এইটার উপর একটা সেশন মনে করো, যে আমরা কিভাবে কি করব না করব, কোন কোন বিষয়গুলো আমরা ফলো করব, ওভারঅল সবগুলো বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে আমাদের আজকের এই লাইভটা সেশনটা আমরা এখানেই শেষ করতেছি। আশা করি সবাই এনজয় করেছো আজকের আমাদের লাইভটা। তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার আগামীকাল তোমাদের সাথে লাইভে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।